প্রিয় দর্শক, বাংলাদেশের অর্থনীতিতে বিমা খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে RTV সাপ্তাহিক আয়োজন উন্নয়নী বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, 2025 সালের হালনাগাদ তথ্য বলছে দেশের 32টি বিমা কোম্পানি রয়েছে রেড জোন বা উচ্চমাত্রার ঝুঁকিতে। এর মধ্যে 15টি জীবন বীমা কোম্পানির কাছে গ্রাহকদের বকেয়া পাওনার পরিমাণ দাঁড়িয়েছে 3,600 কোটি টাকা। প্রিমিয়ামের বড় অংশ আটকে আছে অনুৎপাদনশীল খাতে, আর একটি অংশ তছরূপ করেছে অসৎ কিছু পরিচালক। গ্রাহকের দুঃসময় যখন একটি বীমা কোম্পানি দাবি পরিশোধে ব্যর্থ হয়, তখন কেবল একটি প্রতিষ্ঠানের ইমেজই সংকটে পড়ে না, পুরো খাতের উপর থেকেই সাধারণ মানুষের আস্থা ধসে পড়ে। এমন বাস্তবতায় দাঁড়িয়ে কেউ কেউ দুর্বল কোম্পানিগুলোকে বিলুপ্তি করে পুরো বীমা খাতকে পরিশুদ্ধ করার পরামর্শ দিচ্ছেন, কেউ কেউ পরামর্শ দিচ্ছেন মার্জারের, আবার কেউ সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছ অডিট এবং ডিজিটাল অটোমেশনের মাধ্যমে মৃতপ্রায় প্রতিষ্ঠানগুলোকে পুনর্জীবনের পরামর্শ দিচ্ছেন। কিন্তু বাংলাদেশের চলতি আর্থসামাজিক প্রেক্ষাপটে কোন পদক্ষেপ হবে যৌক্তিক ও টেকসই, এই প্রশ্নকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় দুর্বল কোম্পানি সবল করার উপায় কি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ RTVর স্টুডিওতে আছেন IDR এর সাবেক সদস্য সুলতানুল আবেদিন মোল্লা, জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স PLCর ব্যবস্থাপনা পরিচালক ও CEO SM নুরুজ্জামান এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি রেফায়েতুল্লাহ মৃধা। যাচ্ছি মূল আলোচনায়। জনাব সুলতানুল আবেদিন মোল্লা, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। 32টি কোম্পানির রেড জোনে এই অবস্থা কি হঠাৎ করে তৈরি হচ্ছে, নাকি বছরের পর বছর নিয়ন্ত্রক সংস্থা সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর দুর্বলতার ফল? ধন্যবাদ আপনাকে আমাকে আজকের এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি তো নিজেই বললেন যে আসলে একদিন এটা সৃষ্টি হয় না, একদিনে সৃষ্টি হয় না আসলে, কারণ বিমার টাকা তো এটা আপনার নিজেদের কাছে থাকে না, থাকে ব্যাংকে। তো যে টাকা সে টাকা তো একদিনেই সবাই সরাই নিয়ে যেতে পারে না, কিন্তু বিভিন্ন মেকানিজমের মাধ্যমে তারা এই টাকাগুলি সরাই নিয়ে যায়। যেমন এখানে আপনার ইনভেস্টমেন্ট করতে গিয়ে এই টাকাগুলি বেশিরভাগই সরায়। সেখানে আপনার তারা যে স্থাবর সম্পত্তিগুলি কেনে, হ্যাঁ, যেমন জমি জমা কেনে, অতি মূল্যায়িত করে তারা এই সম্পত্তিগুলি ক্রয় করে থাকে, যার ফলে তারা এখানে বেনিফিটেড হয়। এখানে অনেক কিছু অ্যানালাইসিসের বিষয় আছে। আপনার যে কোম্পানিগুলি যে ম্যানেজমেন্ট এক্সপেন্স করে সেটা কতটুকু যৌক্তিক, এবং এটা কিন্তু তারা এমনি করে না, এটা তারা আইনের মাধ্যমেও করে এবং আইনের চেয়ে অতিরিক্তও করে। এবং দেখা গেছে যে এতটা অতিরিক্ত করে যেটা এটা একটা পানিশেবল তারপরও তারা এটা করে থাকে। যে পরিমাণ কমিশন দেয় সেটাও কতটা যৌক্তিক, এগুলি দেখার জন্য হ্যাঁ কর্তৃপক্ষ তো আছেই। কর্তৃপক্ষ যতটা দেখভাল করতে পারবে তার চেয়েও কোম্পানিগুলি নিজেকে সেলফ রেগুলেটরি একটা বলতে কথা আছে, যে মালিক পক্ষরা এই কোম্পানির মালিক, তাদেরকে যদি ওই সচেতনতা তাদের মধ্যে না থাকে, ওই শিক্ষা এবং ওই মানসিকতা না থাকে যে এই টাকা কিন্তু আমার না, এটা জনগণের টাকা, পলিসি হোল্ডারের টাকা, এইটা আমার একটা সময়ের পরে আমার এটাকে ফেরত দিতে হবে, তারা সেই মানসিকতার মধ্যে না থাকার কারণেই, নিজেদের রেগুলেশন নিজেরা করতে না করার কারণেই তারা আস্তে আস্তে করে এই কোম্পানিটাকে দুর্বল করে দেয়। হ্যাঁ, এটা দেখার জন্য সরকারের পক্ষ থেকে কর্তৃপক্ষ আছে এবং কর্তৃপক্ষ আইনের দ্বারা পরিচালিত হয়। এই টাকাগুলি কিভাবে কোথায় ইনভেস্টমেন্ট হবে এজন্য ইনভেস্টমেন্ট আইনও আছে, কিন্তু এই আইনগুলি সঠিকভাবে পরিপালন করছে কিনা এটা খুব রেগুলারলি এটাকে মনিটর করতে হবে। সেখানে দেখা যায় যে কর্তৃপক্ষেরও অনেক সময় হয়তো রেগুলার এটা ঠিকমতো মনিটর করা হয় না, করতে পারে না, যে কারণে তারা এই কোম্পানিগুলি আজকের এই অবস্থার সৃষ্টি হয়েছে। আপনি যে কথাটা বললেন লাইফ ইন্স্যুরেন্সের, এটা নন লাইফের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলি হয়েছে। স্ট্যাটিস্টিক্যালি আপনার কাছে তো তথ্যগুলি আছে আমি দেখলাম। তারপরও বলি, রিসেন্টলি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইদ্রাকে আরেকটা রেগুলেটরকে সতর্ক করছে 27টা কোম্পানি নিয়ে, তার মধ্যে ম্যাক্সিমামই হলো নন লাইফের। যে এটা এখন তারা কেন বলছে যে
এইটা আপনার এই কোম্পানিগুলি খারাপ অবস্থা হলে পরে এর এফেক্ট গিয়া ক্যাপিটাল মার্কেটে পড়বে। অলরেডি ক্যাপিটাল মার্কেট কিন্তু ভোলাটাইল, আপনি জানেন, এটা দিন দিন ক্রমাগতভাবে নিচের দিকে যাচ্ছে। সেখানে ক্যাপিটাল মার্কেটে ইন্স্যুরেন্স একটা বড় সেক্টর, যদিও পেইড আপ বা ক্যাপিটালের মার্কেট ক্যাপিটালাইজেশন কম, বাট অ্যাজ এ নাম্বার এটা একটা বড় সেক্টর। হ্যাঁ, তো সে কারণে তারা অলরেডি সতর্ক করছে। এটা খুবই দুঃখজনক যে অন্য একটা রেগুলেটর সতর্ক করা লাগছে এই সেক্টরের রেগুলেটরকে। সুতরাং এর থেকে বের হয়ে আসতে হলে, এটাকে ভালোভাবে এর উন্নতি সাধন করতে হলে সবাইকে, স্টেক হোল্ডারদেরকে, যারা যারা স্টেক হোল্ডার আছে সবাইকে এটার উপরে কাজ করতে হবে, ইনক্লুডিং গভর্নমেন্ট, রেগুলেটর এবং এদের অ্যাসোসিয়েশন, কোম্পানির মালিক পক্ষ, সবাইকেই। যেটা হয়ে গেছে সেটা তো হয়েছেই, হ্যাঁ, এই টাকা উদ্ধার করতে হবে, কি পদ্ধতিতে উদ্ধার করতে হবে, সেটা সেটার জন্য যে কমপ্লায়েন্সের প্রয়োজন, সে কমপ্লায়েন্সগুলি অবশ্যই ঠিকভাবে করে নিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব রেফায়েতুল্লাহ মৃধা, যখন দিনের পর দিন জমতে জমতে মাত্র 15টি কোম্পানির বকেয়া দাবি 3,600 কোটি টাকা ছাড়িয়ে গেল, তখন অডিট প্রতিষ্ঠান, পরিচালনা পর্ষদ, নিয়ন্ত্রণ সংস্থা কি করছিল? কেন তারা লাগাম টেনে ধরল না? আপনার পর্যবেক্ষণ শুনতে চাই। ধন্যবাদ আমাকে এখানে আবারও আমন্ত্রণ জানানোর জন্য। এটা আমি এইভাবে বলতে চাই যে অডিট যারা করেন তাদের আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত ডেফিনেটলি। কারণ হচ্ছে যে অডিটের মধ্যেই তো সব কিছু ধরা পড়ে। তো এখানে এখন তো বাংলাদেশে আরও অনেক ভালো ভালো বডি তৈরি করা আছে সরকারি। তো সেইগুলো তারা যদি অডিটররা যদি নিজেরা কিছু না করতে পারে, তাহলে আরও বডি আছে, মানে এই যে ইদ্রা আছে, তারপরে হচ্ছে সেখানে তো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যেতে পারে, সেইখানে তারা কেন যায় নাই। তারপরে আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এফআরসি যেটা আছে, সেইখানে যাইতে পারতো। তো সেইখান থেকেও তারা এটা একটা ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল, যদিও এইখানে যদি উনি যেটা বলেন যে কমপ্লায়েন্সের যে ফাইন্যান্সিয়াল রেগুলেটরি যেটা আছে কমপ্লায়েন্স, সেটা করার সুযোগ ছিল। আসলে এখানে আমি বলবো যে লেক্সিটি ইন ডিউটি, আমি মনে করি যে এখানে ব্যাপকভাবে ঘাটতি আছে। এইটা একটা আছে। আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে যে এখনকার যে ইন্স্যুরেন্স কোম্পানি, সম্ভবত 82টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আর বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টরের পেনিট্রেশন হচ্ছে 0.5%, আর ইন্ডিয়াতে সেটার পার্সেন্টেজ হচ্ছে 4%। আর বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টরের যে মার্কেট ক্যাপিটালাইজেশন বা ভ্যালু যেটাকে বলি, সেটার মূল্য হচ্ছে $134 মিলিয়ন, আর ইন্ডিয়াতে সেইখানের ভ্যালু হচ্ছে কয়েক বিলিয়ন ডলার। বাংলাদেশ হচ্ছে $134 মিলিয়ন, আর সম্ভবত 34 বিলিয়ন বা 40 বিলিয়নের মতো হচ্ছে ইন্ডিয়ার মার্কেট, ইন্স্যুরেন্সের মার্কেট সাইজ। সো এখানে কিন্তু ওইখানে ইন্ডিয়াতে দেখেন যে ওইখানে লোক সংখ্যাও তো অনেক বেশি, তাও ওইখানে মাত্র 56টা ইন্স্যুরেন্স কোম্পানি, আর বাংলাদেশে হচ্ছে 82টা ইন্স্যুরেন্স কোম্পানি। তো আপনি দেখেন যে আমাদের দেশে যে অডিট কোম্পানি বলেন বা ইদ্রা বলেন বা যে কোনো প্রতিষ্ঠান বলেন, সেইগুলো এতগুলো কোম্পানিকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? তাদের ফোকাস তো শুধু ইন্স্যুরেন্স সেক্টর না, এখানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর যে কোয়ালিটি পারফরমেন্স, সেইটাকে আগে অ্যাসেস করা দরকার। আমার দেশে 82টা ইন্স্যুরেন্স কোম্পানির দরকার আছে কি নাই, এইটা আগে অ্যাসেসমেন্ট করা দরকার। কারণ আমার মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে $134 মিলিয়ন মাত্র, আর পেনিট্রেশন হচ্ছে অনলি 0.5%। তো আমার এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানির কি দরকার? আগে এইটাই অ্যাসেসমেন্ট করা হোক, তারপরে ব্যবস্থা নেওয়া যাবে। আর যেটা বললেন যে দুর্বল ইন্স্যুরেন্স কোম্পানি, আগে এইটা দরকার যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কেন দুর্বল হলো, এইটা আগে অ্যাসেসমেন্ট দরকার। এইটার ডায়াগনোসিস যদি করা হয় সঠিকভাবে, তাহলে এইটার আপনার প্রেসক্রিপশনও ভালোভাবে লেখা যাবে। আশা করি যারা ইদ্রাতে আছেন বা ফাইন্যান্স মিনিস্ট্রিতে যারা আছেন, আগে কেন দুর্বল হলো সেই জিনিসগুলো আগে আইডেন্টিফাই করা হোক। আর যেটা বলা হচ্ছে যে 32টা কোম্পানি রেড জোনে গিয়েছে,
আমি তো মনে করি যে এই 32টা কোম্পানির রেট আরো বেশি যাওয়া দরকার ছিল, আরো বেশি যাওয়া দরকার ছিল। আপনি গিয়ে খোঁজ নিয়ে দেখেন যে সংখ্যাটা আরো বেশিও হতে পারে। ইন্স্যুরেন্স সেক্টরে সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ট্রাস্ট। যে কোনো বিজনেসের জন্য ট্রাস্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই সেক্টরে Right. ট্রাস্ট একেবারে জিরো লেভেলে চলে গেছে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে, এটা সবার শুধু ক্ষেত্রে ইন্স্যুরেন্স বলছি না, না। যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই ট্রাস্ট একটা বিশাল বড়। অ্যান্ড ট্রাস্টের পরে হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্সটাকে আমি একজন সাধারণ গ্রাহক হিসেবে আমার ভিতরে যদি কনফিডেন্স তৈরি না করতে পারে তাহলে তো এটা হবে না। অ্যান্ড দেন অ্যাগ্রেসিভ মার্কেটিং। অ্যাগ্রেসিভ মার্কেটিংটা যদি ইন্স্যুরেন্স কোম্পানির তারা ভালোভাবে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে যেতে পারে তাহলে আমার মনে হয় যে এইখানে ইন্স্যুরেন্স সেক্টরে একটা ভালো ভবিষ্যৎ সম্ভাবনা আছে। আবার একই সাথে আমি বলবো যে রেগুলেটরি বডিতে যারা আছেন তাদেরকে আরও অবশ্যই কোয়ালিটির দিকে নজর দিতে হবে, কারণ কোয়ালিটি পারফরমেন্স ইজ এ মাস্ট, কমপ্লায়েন্স ইজ এ মাস্ট ফর এনি বিজনেস। ইন্স্যুরেন্স সেক্টরকে আমরা এইভাবে দিনের পর দিন বছরের পর বছর দুর্বল করে রাখতে পারি না, কারণ এটা যে বেসিক। এটা চরম বিশৃঙ্খলা হয়ে রয়েছে। Right. এটা একটা একরকম আপনার পার্সোনাল ব্যবসার একটা ক্ষেত্র Right. তৈরি হয়েছে, যেখানে আপনার ডিপোজিটকারী কিংবা যারা আপনার ইন্স্যুরেন্স করছে তাদেরকে একেবারেই অগ্রাহ্য করা। জনাব এস এম নুরুজ্জামান, আপনার অভিজ্ঞতায় দুর্বল বীমা কোম্পানির সমস্যাটা কি ব্যবস্থাপনা ব্যর্থতা নাকি রাজনৈতিক হস্তক্ষেপের ফল? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্য। আপনার মাধ্যমে আরটিভি দর্শকদেরকে ধন্যবাদ। আসলে ব্যবস্থাপনা ব্যর্থতাও আছে, রাজনৈতিক দুর্দশার অভাবও ছিল। আসলে আপনারা জানেন যে গত গভর্নমেন্ট একসাথে অনেকগুলো কোম্পানি দিয়েছে। আমার তো আমাদের ভাই মানে মানে যেটা বলছেন যে এতগুলো কোম্পানি, আমার তো মনে হয় যে আগামীতেও যখন রাজনীতি সরকার আসবে আরও 10টা কোম্পানি আবার নতুন করে আসবে। এটা বাংলাদেশে একটা মানে কালচার। ব্যাংক, বিমা, লিজিং কোম্পানি, ইউনিভার্সিটি, এটা যাদের শিল্পপতি, এটা একটা গ্রুপই নিয়ন্ত্রণ করে। এটা এক ধরনের সবাই চায়। আরটা হচ্ছে যে ম্যানেজমেন্টের ব্যর্থতা তো আছেই, তবে মানে আশার দিকে হচ্ছে এই যে মানে যে টাকাটা তছরূপ হয়েছে এটা কয়েকটা কোম্পানির, যদিও অনেকগুলো কোম্পানির কথা আসছে। এটা আপনি রিসেন্ট একটা শুনবেন যে এমনও পরিচালক আছে যে এই টাকার জন্য জেলে গেছে, জেলেই মারা গেছে। তাকে আর জেল থেকে বেরোতে পারছে, মৃত্যু লাশ হিসেবে বেরোচ্ছে। তার কারণে 2টা লাইফ ইন্স্যুরেন্স পঙ্গু হয়েছে। তো এই যে মানে অবস্থা বাংলাদেশের, এটা আসলে এটার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এমন যে আপনার সম্পদ ছিল আসলে একটা অরিজিনাল মানে জমির দাম হচ্ছে 30 কোটি, তো মালিকরা তার আত্মীয় স্বজনের নামে এটা মানে 30 কোটি কিনছে, কিন্তু যখন কোম্পানির নামে রেজিস্ট্রি করে তখন 300 কোটি টাকা, এখানে প্রায় 270 কোটি টাকা এভাবে তছরূপ করেছে। এভাবে টাকাগুলো নিতে মানে বিশেষ করে রিয়েল এস্টেটের খাতের মাধ্যমে টাকা নিয়ে গেছে। আবার কোথাও এফডিআর করছে, এফডিআর এ লিঙ্ক করে টাকা নিয়ে গেছে। এফডিআর তো করে তো ডাইরেক্টরা লিঙ্ক করতে পারে না, সেই সুযোগও কোথাও ম্যানেজমেন্ট করে দিয়েছে। তো এভাবে আসলে টাকাগুলো চলে গেছে, মানে অনেক রকম অনৈতিক কাজ হচ্ছে। কিন্তু আবার প্রশ্ন হলো যে যদি এখানে তো আমরা জানি আমাদের অনেক ভালো ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা অত্যন্ত ভালো কমপ্লায়েন্স করে, মানে সবচেয়ে খারাপ তা তো না, এর মধ্যে অনেক ভালো কোম্পানি আছে। তো আমার কথা হলো ভালো কোম্পানিগুলো রেখে যারা চালাতে পারছে না, যারা গ্রাহকদের টাকা দিতে পারছে না, যারা বিভিন্ন রকম অনৈতিকতার সাথে জড়িত, তাদেরকে বন্ধ করে দিক, গ্রাহকদের দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নিক কিংবা ইদারা নিক। আপনি দেখেন যে ব্যাংকগুলোকে যেভাবে এই 5 তারিখের পরে সরকার সাপোর্ট দিয়েছে, এই টাকা কিন্তু বেশি না, আপনার 3,500 কোটি টাকা রিপোর্টে আসছে। ধরেন আমরা 4 কোটি মানে 4,000 কোটি বা 5,000 কোটি, এই টাকাটা যদি ব্যাংক লোনও দেয় মানে বা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, যাদের আসলে দীর্ঘদিন ধরে ব্যাড রেকর্ড, তাদেরকে আপনি কোরামিন দিয়ে বাঁচিয়ে রেখে লাভ কি? না, এটা গ্রাহকের টাকা তো ফেরত দিতে হবে। এটা তো গ্রাহকের টাকাগুলো ফেরত দিয়ে তখন মার্চ আমরা সেটাই বলছি, গ্রাহকের টাকাটা দরকার, দায়িত্বটা আপনার নিক। হ্যাঁ, সরকার নিতে হবে কিংবা বাংলাদেশ ব্যাংক তাদের দায়িত্ব নিক। জি, তাদের টাকাটা ফেরত দিয়ে এই কোম্পানিগুলো থেকে, মানে এরা তো আসলে বিশৃঙ্খলা ছাড়া কিংবা বদনাম করা ছাড়া ভালো কিছু করতে পারছে না, যেটা আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের উপর একটা খারাপ প্রভাব বিস্তার করছে। খারাপ যারা অনেক ব্যাড রেকর্ড আছে দীর্ঘদিন ধরে, তাদের জন্য কিন্তু ভালোদেরও একটা আপনার ইমেজ সংকটে পড়ছে। তবে এটা দরকার হচ্ছে সরকারকে আগে আসা। সরকার একটা যদি ফান্ড দেয়,
মালিকদেরকে আপনি ধরেন এই যে বোর্ড ভেঙে দিতে পারে, প্রশাসক নিয়োগ দিতে পারে, এটা কিন্তু কন্টিনিউ ছিল এবং কি ফার্স্ট ইয়ারও বন্ধ করে দিতে পারে। যারা রেনুয়াল আনতে পারে না তাদের জন্য তো ফার্স্ট ইয়ার মানে দরকার নেই। তো সেই উদ্যোগ আসলে আইডিয়ার যেমন নিতে হবে, তার পাশাপাশি এফআইডিকেও আগাইতে হবে। মানে এফআইডি যদি আগায় তাহলে এটা সম্ভব। আবার কোথাও কোথাও আপনি দেখবেন যে অনেক মানে দেখা যায় সে ক্লেম দিচ্ছে না, কিন্তু সে আবার দেখেছে ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে 40%। এখানে তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও অন্ধ হয়ে যাচ্ছে। তাকেও কিন্তু দেখতে হবে যে সে 40% ক্যাশ ডিভিডেন্ড হোক আর স্টক হোক কীভাবে দেয়, সে তো তার ক্লেম তো পেন্ডিং অবস্থা। তো আসলে এগুলো যদি আমরা না দেখি তাহলে দেখা যাবে যে বিশেষ করে সাধারণ মানুষ কিন্তু সাফারাই থেকে যাবে। শুধু যে অডিট করেই এটা সম্ভব না, যেটা বলা হচ্ছে যে রেগুলেটরি যেমন শক্তিশালী হওয়া দরকার, বীমা আইন চেঞ্জ আসতেছে, এটা একটু চেষ্টা করা হচ্ছে নতুন করে। তারপর রেজুলেশন আইন হচ্ছে, তারপর আইডিয়ারও নতুন করে আইন আরও করছে। তো আইনগুলো যেমন আমরা যেমন করব, আইনের পাশাপাশি যাতে আমরা বাস্তবায়নও করতে পারি, বাস্তবায়নটাও যাতে আবার সেভাবে হয়, তাহলে কিন্তু সম্ভব। আবার আইডিয়ারের নিজস্ব লোকও দরকার, ডেপুটেশনের লোক দিয়ে সেটা আসলে হয় না। দেখা যায় কিছুদিন সে থাকার পরে আবার চলে যায়, তো সে কিন্তু আসলে খুব অল্প সময়ের জন্য আসে। তো যদি নিজস্ব লোক তৈরি হয় সেখানে যদি মনিটরিংটা যদি আরও মানে ভালো করে করা থাকতে যায়, হয়। হ্যাঁ, তাহলে জি। দেখা যাবে যে এই সমস্যাগুলো সমাধান ধন্যবাদ, করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। জনাব সুলতানুল আবেদিন, জনাব সুলতানুল আবেদিন মোল্লা, মার্জার রান অফ নাকি নিয়ন্ত্রিত অবসায়ন, কোনটা বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বেশি বাস্তবসম্মত এবং কেন? এইটা আপনি আমাকে একটা কঠিন প্রশ্ন করছেন। আসলে বাংলাদেশের যে প্রেক্ষিতে কোনটা যে সুইটেবল হবে, এইটা আমি একক কথায় বলতে পারবো কিনা, ঠিক হবে কিনা আমি জানি না, কারণ এর উপরে তো এক্সপেরিমেন্ট করা হয় নাই। ধরেন উন্নত বিশ্বে কোম্পানিগুলি মার্জার কিন্তু রেগুলার হচ্ছে, হ্যাঁ। তো সেখানে আমাদের দেশে আপনি দেখেন এখন পর্যন্ত কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বা এইরকম ইন্স্যুরেন্স কোম্পানিজ বা অন্য কিছু, এরা এখন পর্যন্ত কোনো মার্জার হয় নাই। এখন দেখেন একটা জিনিস, আপনি উন্নত দেশে যেটা বলছিলাম যে সেখানেও কিন্তু মার্জার হচ্ছে। আমেরিকাতে শোনা যায় যে অমুক ব্যাংক মার্জার হয়ে গেছে বা অমুক ব্যাংক ফল করে গেছে, কিন্তু সেটা কিন্তু দীর্ঘদিন পরে। গত 2013 সনে কোম্পানি দেওয়া হয়েছে, তো আজকে 2025, 12 বছরের মধ্যেই যদি মার্জারের আপনার প্রশ্ন আসে, তার মানে কি এটা প্রথম থেকেই ডিফল্ট। এবং এই ডিফল্টের মেইন ইয়েটাই ছিল রাজনৈতিক বিবেচনায় এই কোম্পানিগুলি দেওয়া, এবং এর আগেও রাজনৈতিক বিবেচনায় দিছে 2000 সনে 2001-এ সরকার আসার আগ মুহূর্তে তখনকার সরকার বেশ কিছু কোম্পানিগুলি দিছিল। তো এই কারণে আপনার এটা নিয়ন্ত্রণের জন্য তো কর্তৃপক্ষ আছে। কর্তৃপক্ষ নিয়ন্ত্রণটা যদি আপনার পরে করে, যেমন ধরেন এখানে আমি যদি প্রসঙ্গ তুলে আনি, যেমন ই কমার্স বাংলাদেশে একটা ডিজাস্টার হয়েছে, তাই না? সুতরাং কখন তারা ই কমার্সের আইন কানুন করতে যাচ্ছে? যখন অলরেডি এটা ডিজাস্টার করে ফেলছে, পাবলিকের শত শত কোটি, হাজার কোটি টাকা তারা মেরে দিয়েছে। তারপরে ঠিক এরপরে যে আজকের আমরা ইন্স্যুরেন্স কোম্পানিগুলি এইগুলির কথা বলছি, এখন এটার জন্য কি করতে হবে, এটা তো করার জন্য কি করতে হবে সেই আইনগুলি কিন্তু আগে থেকেই আছে। 2010-এর আইন কিন্তু নতুন আইন না, এর আগে 1938 সনের আইন ছিল। 1938 সনের প্রায় 100 বছর আগের আইন ছিল। সুতরাং আইনের যথাযথ প্রয়োগ এবং যেটা এনফোর্সমেন্ট যদি প্রপারলি হতো, তাহলে কিছুটা আজকের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেমন কিছু কোম্পানি আপনার একেবারেই তাদের ফান্ড নাই, হ্যাঁ, অথচ তারা এখনও মার্কেটে ফার্স্ট ইয়ার সেল করতেছে। তো ফার্স্ট ইয়ার থেকে যে টাকাটা আনবে সেই টাকাটা যদি পুরনো লোককে দিয়ে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে তাকে যে যার কাছ থেকে পলিসি সেল করলো তাকে ভবিষ্যতে কি দেবে? তার মানে এই প্রবলেমটাকে আরও ঘনীভূত হবে। সুতরাং এই সময়ের মধ্যে এই যে আমাদের এখনকার যে একটা ইন্টারিম গভর্নমেন্টের সময় যে ব্যবস্থাগুলি নেওয়া যেত, যেমন দেখা গেছে যে ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অলরেডি 5টা কোম্পানিকে একত্রিত করে ফেলছে। তো সেই রকম কিছু একটা তো হলো না, এবং সেটার টাকা দেওয়ার দায় দায়িত্ব সেন্ট্রাল ব্যাংক নিছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইন্স্যুরেন্সের টাকা কে দিবে?
ইন্স্যুরেন্সের আপনার অলরেডি বিমা আইন 2010-এর 174 ধারায় বলা আছে আপনার পলিসি হোল্ডার ক্ষতিগ্রস্ত বিমা গ্রাহকদের ক্ষতিপূরণের ব্যবস্থার আইনও সেখানে আছে এবং ওর জন্য বিধিবিধানও করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেই ফান্ড তৈরি হয় নাই। তাহলে কি জি, ধন্যবাদ জনাব রিফায়েতুল্লাহ মির্জা। মার্জারের অভিজ্ঞতা বাংলাদেশে খুব সীমিত, এক্ষেত্রে আন্তর্জাতিক উদাহরণগুলো কিভাবে কাজে লাগানো যেতে পারে? মার্জার বিষয়টা বাংলাদেশের ক্ষেত্রে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন যেটাকে বলা হয়, এটা এখনও ওইভাবে অ্যাপ্লাই করা হয় নাই। আইন আছে, একটা আইন তৈরি করা হয়েছে। এখন ব্যাংকিং সেক্টরে 5টা ব্যাংককে মার্জ করার একটা প্রক্রিয়াধীন আছে, অলরেডি এটা করা হয়েছে দুর্বল ব্যাংকগুলোকে। কিন্তু ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটা হয় নাই এখনো। মানে এটা হয়তো বা ভবিষ্যতে এই আইনের যখন ব্যাপক ব্যবহার শুরু হবে তখন হয়তো ইন্স্যুরেন্স সেক্টরেও এটা করা যাইতে পারে। বাট মার্জারের ক্ষেত্রে বাংলাদেশের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশের যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বা ব্যাংক আছে বা ইন্স্যুরেন্সগুলো আছে বেশিরভাগই হলো আপনার পলিটিক্যাল বিবেচনায় দেওয়া হয়েছে। কিন্তু মার্জারের ক্ষেত্রে এই ধরনের যে সমঝোতা, কনসেন্ট দেওয়া যে হ্যাঁ আমি আমার কোম্পানিকে মার্জ করতে চাই, এইটা বেশিরভাগ মালিকই এটা আসলে দিতে চাইবে না। সেক্ষেত্রে আইনের প্রয়োগ করা যেতে পারে, কিন্তু এখানে একটা কথাও আছে, সেটা হচ্ছে যে মার্জার হলে সেখানে গ্রাহকদের যে ডিপোজিট বলেন বা যে সেটেলমেন্ট ক্লেইম বলেন সেইটা কিভাবে দেওয়া হবে এটা কিন্তু এখনও ওইভাবে পরিষ্কার না। কারণ বড় একটা কনসার্ন কিন্তু এইটাই, যাদের জন্য আমরা এত বড় আইন মার্জার তৈরি করলাম তারাই যদি বেনিফিটেড না হয় তাহলে এই মার্জার করে আসলে ওই রকম কোনো সুবিধা পাওয়া যাবে বলে আমার মনে হয় না। বাট অন্য অন্য সিস্টেম থাকতে পারে, অনেক ধরনের ব্যবস্থা আছে। সেই ক্ষেত্রে কোম্পানিকে ধরে রেখেও ক্যাটাগরাইজেশনের একটা ব্যাপার আছে, যে যারা 100% কমপ্লায়েন্স করবে তাদেরকে আমরা বলতে পারি যে এ ক্লাস ইন্স্যুরেন্স কোম্পানি। যারা আর একটু দুর্বল কমপ্লায়েন্সের দিক থেকে তারা বি ক্লাস হতে পারে, বি ক্যাটাগরির হতে পারে, সি ক্যাটাগরির হতে পারে, ডি ক্যাটাগরির হতে পারে। বাট যখন তারা দেখবে এই ধরনের ক্যাটাগরাইজেশন করে দেওয়া হয়েছে সরকার থেকে, তখন তারা নিজেরাই এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর পারফরমেন্স আরও ইমপ্রুভ করার চেষ্টা করবে। এই ধরনের একটা সিস্টেম করা যেতে পারে। আর আরেকটা যেটা, যে এখন তো দেখলাম যে সরকার থেকে ব্যাংকিং সেক্টরকে বেশ একটা 3,000 কোটি বা 3,500 কোটি টাকার মতো একটা ফান্ড দিচ্ছে ফর দেয়ার রিভাইভাল। আমার মনে হয় এই ধরনের কোনো একটা কিছু চিন্তা করা যাইতে পারে, যদি অবশ্যই আইন কানুন সবকিছু ফলো করে। বিনা আইন ফলো করে কাউকে টাকা দিয়ে দেওয়া ধন্যবাদ ঠিক হবে না। জনাব এসএম নুরুজ্জামান, দুর্বল বীমা কোম্পানিগুলোতে কয়েক লাখ গ্রাহক আছে, আবার এই কোম্পানিগুলোতে বিপুল সংখ্যক কর্মী কাজ করছে। তো গ্রাহকের স্বার্থ এবং কর্মীদের সুরক্ষা নিশ্চিত করে এইসব বীমা কোম্পানিগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে? এটা হচ্ছে যে মানে সরকার অনেকভাবেই করতে পারে। একটা হচ্ছে তো মানে সরকার যদি লোন দেয় তাহলে গ্রাহকের লাইবিলিটিটা কমে যায়, কর্মী তো কোনো সমস্যা না। তো এটা একটা ইস্যু, যেসব এটা হচ্ছে মানে সরকার লোনের দিকে যেতে পারে। আর 2 নম্বরে সরকার আরেকটা কাজও যে করতে পারে, যে মাঝে মাঝে যে প্রশাসক নিয়োগ দিয়েছিল, প্রশাসকের কিন্তু সফলতা আছে যদি তাকে সেভাবে সুযোগ দেয়। প্রশাসকের এগেনস্টে হাইকোর্টে যাবে, এটা ঠিক আছে। সরকার চাইলে সেটা হাইকোর্টে আবার স্টেও করা যায়, এটা যেমন যাইতে পারে। তো এটা যদি করা যায়। তারপরে অবজারভার দিছিল, সেটাও আসলে ফাংশনিং হয় নাই। তো এভাবে যদি আসলে গুরুত্ব দেয়, কারণ গুরুত্ব দিতে হবে, কারণ আমরা দেখি যে ব্যাংকগুলো যে লুটপাট হয়েছে সেটা কিন্তু গ্রাহকরা বেশি সাফারার হইতে হয়েছে এখন, কিন্তু মাঝখানে কিন্তু টাকা পেয়ে গেছে। তো আবার যে 5টা ব্যাংকেরও 2 লাখ টাকা করে হয়তো রবিবার থেকে টাকা পেয়ে যাবে। তো এটা সুযোগ কিন্তু সরকার দিচ্ছে, কিন্তু বিমার বেলা এটা কিন্তু একবারেই নিরুৎসাহিত। তো এটা একটা দরকার, খুবই জরুরি। আর তখন দেখা যাবে যে আপনার যে কথাগুলো আসছে, যে সরকারের যদি উদ্যোগ থাকে, সরকার এই কোম্পানি কিছু যে দুর্বল 4-5টাই, যেমন 4-5টা ব্যাংক আছে, 4-5টা বিমা কোম্পানি আছে, সুযোগ যদি নেয়। কারণ অনেক কোম্পানিতে, আমি যদি একটা কোম্পানির নাম না বলতে পারি, তাদের অ্যাসেট আছে, অ্যাসেট তারা বিক্রি করতে পারছে না। বিক্রি করার কারণ হচ্ছে যে তারা অ্যাসেটটা যেই দামে কিনছিল ওই দামে নাই, এটা একটা বিষয়। তো আমরা মনে হচ্ছে যে সরকার যদি উদ্যোগ নেয় যে এটা অ্যাসেটটা বিক্রি করার জন্য হলেও তারা 50% কিন্তু এটা সমাধান করতে পারে। আবার দেখা যায় যে 2টা কোম্পানি আছে, তারা মালিকানা চেঞ্জ হয়েছিল,
তো এখন থেকে মালিকানা বা শেয়ার চেঞ্জ করতে হলে তার ক্লেম সেটেলমেন্ট কি পরিমাণ এটা দেখা দরকার, নাহলে তাকে এই সুযোগটা দেওয়া দরকার নেই। কারণ আমরা দেখি যে একটা চিটাং ভিত্তিক বড় একটা গ্রুপ তারা মানে একটা কোম্পানিকে নিছে, নেওয়ার পর দেখা গেছে যে ওইখানেও ক্লেম আগে যেমন ছিল পেন্ডিং, বর্তমানেও পেন্ডিং। আবার দেখি যে আরেকটা মানে মানে আপনার নন লাইফ একটা কোম্পানি আরেকটা লাইফ ইন্স্যুরেন্সকে কিনলো, সেখানেও দেখি যে ক্লেম সেটেল। নন লাইফ কোম্পানিটা কিন্তু ভালো, তারা যখন আবার যে কোম্পানিটা কিনছে ওই ক্লেমটা আর পরিশোধ করছে না। তো এটা এই পরিশোধের ব্যাপারে, শেয়ার ট্রান্সফার ব্যাপারে আমাদের আরও সতর্ক হওয়া দরকার। কারণ এমনি ইন্স্যুরেন্স কোম্পানিকে মনে করে যেটা সমিতি, মানে মনে করে ডেস্টিনি, কিন্তু আবার যখন টাকা পায় না তখন তো আরও বেশি মানে তাদের মধ্যে মানে আস্থার সংকটটা আরও বেশি নেগেটিভ ওপরে গিয়া প্রভাব পড়ে। জনাব সুলতানুল আবেদিন মোল্লা, দুর্বল কোম্পানিগুলো সবল করবার ক্ষেত্রে কিংবা কোম্পানিগুলো যাতে দুর্বল না হয়ে পড়ে সে ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা কেন যথাযথ এবং সময়োপযোগী পদক্ষেপ নিতে পারে না? সীমাবদ্ধতা কোথায় বলে আপনি মনে করেন এবং সীমাবদ্ধতাগুলো দূর করার উপায় কি? সীমাবদ্ধতা যদি বলি, আসলে বর্তমান আইনে যা আছে তাতে অনেক কাজ করা যেত, কিন্তু আমরা দেখছি যে এই 24-এর 5ই আগস্টের পরে যে নতুন অথরিটি আসছে তারা প্রথমেই আইন কানুন পরিবর্তনের কথা বলছেন এবং তারা বলছেন যে যে আইন আছে তাতে তারা সন্তুষ্ট নয় এটাকে রেগুলেট করার জন্য, এবং সেই পরিবর্তন করতে গিয়ে পরিবর্তনের প্রক্রিয়া করতে গিয়ে আজকে প্রায় 1 বছর 6 মাস চলে গেল এবং আমরা তো দেখছি যে কয়দিন পরে নির্বাচিত সরকারও আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে দুর্বল তো আমরা দেখছি যে কোম্পানিগুলি দুর্বল হয়ে যাচ্ছে। দুর্বল হওয়ার জন্য কিন্তু আপনার যথেষ্ট কারণ আছে। এই কারণগুলি আপনার যদি অ্যাড্রেস করা হতো ঠিক মতো, ম্যানেজমেন্ট এক্সপেন্স বেশি করে ফেলে, কমিশন বেশি দিয়ে ফেলে, হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম যে পরিমাণ ব্যবসা হওয়া উচিত একটা কোম্পানির সেই পরিমাণ ব্যবসা কিন্তু হয় নাই। না হওয়ার ফলে এতে ইনিশিয়ালিও তাদের পেইড আপ ক্যাপিটালও কিন্তু কম ছিল। যে পেইড আপ ক্যাপিটাল নিয়ে তারা এখন বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানি গঠন করছে, এইটা আন্তর্জাতিকভাবে এখন আর এটা মানায় না। যেমন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে পেইড আপ ক্যাপিটাল বলা হয়েছে 30 কোটি টাকা এবং তারা আইপিওর আগে 18 কোটি টাকা দিয়ে শুরু করছে, এবং নন লাইফের ক্ষেত্রে 40 কোটি টাকা 24 কোটি টাকা দিয়ে শুরু করছে। আপনাকে একটা ছোট্ট ইনফরমেশন দেই, নেপালে লাইফ ইন্স্যুরেন্সের পেইড আপ ক্যাপিটাল 500 কোটি রুপি, নেপালের মতো কান্ট্রিতে, যার মাইক্রো ইন্স্যুরেন্সের পেইড আপ ক্যাপিটাল 75 কোটি। সুতরাং এই যে যখন এই যে আপনার 18 কোটিতে কোম্পানি দিছে তখনই বোঝা গেছিল, তখনই এটা ধারণা করা হয়েছিল যে এই কোম্পানিগুলি টিকতে পারবে না। তাতে করে হয়েছে কি, এই কোম্পানিগুলি পুরনো যে কোম্পানিগুলি ভালো করতেছিল তাদের ক্ষতি করতেছে, বিকজ তাদের থেকে তাদের এইচআরের লোকগুলিকে তারা একটু বেশি বেতন বেশি দিয়ে, পজিশন বেশি দিয়ে, হ্যাঁ, যেমন আগে একটা বড় পুরনো কোম্পানিতে দেখা যেত যে এমডির পরে 1 কি 2 ডিএমডি আছে, হ্যাঁ, বা অ্যাসিস্ট্যান্ট এমপ্লয়ি। এখন দেখা গেছে এই নতুন কোম্পানিগুলি 20 30 ডিএমডি আছে, হ্যাঁ। তো এই যে পুরা জিনিসটাকে নষ্ট করে ফেলছে, যার ফলে আজকের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির এই অবস্থা। এখন এর থেকে উত্তরণ করতে হলে এক হইল, হ্যাঁ, যেটা বলছেন মার্জার বা অন্য কিছু চিন্তা করা, এবং এখানে এখন কিন্তু ড্রাস্টিক অ্যাকশন নিতে পারে, কারণ এটা খুব বেশি যে ক্ষতি হয়ে গেছে তা না। অ্যামাউন্ট তো শুনছেনই 3,000 3,500 কোটি, এবং এই 3,000 3,500 কোটি টাকা কিন্তু এই নতুন কোম্পানিগুলির না, এরা পুরনো কোম্পানিরই। এরা ভালো ব্যবসা করছিল, কিন্তু টাকাগুলো পরিচালকরা, চেয়ারম্যান পরিচালকরা আত্মসাৎ করছে। সুতরাং সেই আত্মসাতের বিষয়টা ভিন্ন। আর নতুন কোম্পানিগুলি, হ্যাঁ, তারা যখন মার্কেটে আর নিজেরা টিকে থাকতে পারছে না, তারা ব্যাংকের থেকে লোন নিয়ে গাড়ি কিনছে, ওই ট্র্যাডিশনাল ব্যবসার মধ্যে দিয়ে গেছে, তাদের অবস্থা এখন ভালো না। এগুলির ব্যাপারে সরকার ইমিডিয়েট ব্যবস্থা নিতে পারে। এখান থেকে যদি 10-20টা কোম্পানি কমে যায়, তাতে ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা তাতে তাই মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। জনাব রেফায়েতুল্লাহ মৃধা, বিমা খাতের দুর্বল কোম্পানিগুলো সবল করতে এবং গ্রাহকদের আস্থা ফেরাতে আগামী 2-3 বছরে বিমা কোম্পানিগুলোর সবচেয়ে জরুরি করণীয় কি? সব থেকে জরুরি হচ্ছে ট্রাস্ট অর্জন করা এবং কনফিডেন্স রিগেইন করা। এই দুইটাই হলো মূল কথা। তারপরে হচ্ছে অ্যাগ্রেসিভ মার্কেটিং, থার্ড পিলার বলবো আমি ব্যক্তিগতভাবে কোনো কোম্পানি বন্ধ করার পক্ষে না, বাট এটাকে নার্চার করা যেতে হবে। এটাকে
মানে সুস্থ ধারায় বা এটাকে সবল করার অনেক পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা উচিত সরকার থেকে, ইদ্রা থেকে, এবং ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন আছে, ইন্স্যুরেন্স ফোরাম আছে, তাদের থেকে একটা বড় ধরনের উদ্যোগ নেওয়া দরকার। এখানে আরেকটা ভূমিকা আমি একটু অ্যাবসেন্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের নিশ্চয়ই অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ, অ্যাসোসিয়েশন থেকে কিন্তু যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে একটা সম্মিলিতভাবে। আমরা দেখছি যে প্রাইভেট যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই সব ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু এই ধরনের যে কোম্পানি বা এই ধরনের ব্যবসা যে কোনো সেক্টরকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য অ্যাসোসিয়েশনের একটা বড় ভূমিকা থাকে। কিন্তু আমি ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে পৃথিবীতে 3টা জিনিসের কারণে মানুষের মুভমেন্ট হয়। মুভমেন্ট বলতেছি যে ব্যবসা বাণিজ্য, একটা হলো নিড, একটা গ্রিড, আর একটা হলো ক্রিড। এই 3টা জিনিস থাকে বলেই মানুষের বিজনেসের মধ্যে আসে। তা আমি এটা কিন্তু পজিটিভ অর্থে বলছি, এই 3টা জিনিস মানুষের থাকবে এবং ব্যবসাও হবে। সেইটাকে রেগুলেট করার জন্য একটা সংস্থা থাকে, সরকার থাকে, অ্যাসোসিয়েশন থাকে, কোম্পানি থাকে। সেইটাকে কমপ্লায়েন্সের মধ্যে এনে তারপরে সেই কোম্পানিগুলিকে পরিচালিত করলে আমি মনে করি যে ইন্স্যুরেন্স সেক্টরে একটা সুন্দর একটা কমপ্লায়েন্স এবং সুন্দর একটা সেক্টর হইতে পারে। এইখানে অনেকগুলো ব্যাকলগ আছে। ব্যাকলগের মধ্যে 1 নম্বর হচ্ছে যে 3,500 কোটি টাকার যে একটা ইন্স্যুরেন্সের যে ক্লেম সেটেলমেন্ট, এইটাই হলো বড় বাধা এখন, মানে এটাকে একটা সুস্থ ধারায় আনার জন্য। সেইখানেই সরকারকে অনেক বড় ধরনের পদক্ষেপ নিতে হবে, এইখানেই সরকারকে ইন্টারভেন করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। জনাব ASM নুরুজ্জামান, মার্জার কিংবা অবসায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাগুলো কি, এবং দুর্বল কোম্পানির কারণে পুরো বীমা খাত যে ক্রমাগত রুগ্ন হয়ে পড়ছে, তা থেকে বেরোনোর উপায় কি? সবচেয়ে বড় বাধা হচ্ছে যে কথাটা বলা হচ্ছে যে 3,500 কোটি টাকা বা 4,000 কোটি টাকা যে পরিশোধ, এটার একটা সহজ একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে যে বন্ড চালু করা। বন্ডটা কেমন বন্ড হতে পারে, যে আমরা কিন্তু সব বীমা কোম্পানিগুলোই FDR করি। যদি আইডিয়ার একটা বন্ড চালু করে, সেই বন্ডটা যদি তারা গ্যারান্টার হয়, যেমন আমি ব্যাংকে টাকা রাখি 12%-এ, তখন আমি যদি এই বন্ডটা কিনি 13%, 1% বেশি হবে। সব কোম্পানি, যারা ভালো ভালো কোম্পানিগুলো যারা মানে ইনভেস্টমেন্ট করে, তারা এই বন্ডটা কিনবে আর গ্যারান্টার হবে আইডিয়ার। তাহলে কিন্তু এই টাকাটা দিয়ে দেওয়া যায়। এটার জন্য যে একেবারে বড় কিছু উদ্যোগ নিতে হবে, আইন টাইন করতে হবে, এখন তো অডিয়েন্স করেই করা যায়, এটা একটা উদ্যোগ হতে পারে। 2 নম্বর হচ্ছে যে যদি আমরা গ্রাহকের টাকা পরিশোধ না করে মার্চ করি, তাহলে কিন্তু একটা বিরাট একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো গ্রাহক মনে করবে যে আমি তো টাকাই পাবো না, কারণ তার টাকা পাওয়ার একটা আশ্বাস দিতে হবে। যেমন 5টা ব্যাংক মার্চ করেছে, সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশ্বাস দিচ্ছে যে আমি গ্যারান্টার, আমি টাকা দিব। এই আশ্বাসটা কিন্তু তার মানে ডিক্লার আছে। যদি এমন ডিক্লার করে যদি মানে মার্চ করে, তাহলে কোনো সমস্যা হবে না। আর 2 নম্বর হচ্ছে যে আরও কিছু করা যেতে পারে, যেমন যে মালিকদের টাকাগুলো তছরূপ করছিল, তাদের কিন্তু পার্সোনাল অ্যাসেট আছে, তাদের ওই অ্যাসেটগুলো কিন্তু সরকার একটা অডিয়েন্স করে এই যে টাকাগুলো নিয়ে আসতে পারে, যে তাদের যারা টাকাগুলো তছরূপ করছিল, এটা করে কিন্তু এখান থেকে একটা ফান্ড জেনারেট করতে পারে। আবার মালিক হোক আর ম্যানেজমেন্ট হোক, যদি তছরূপ যদি হয়ে থাকে আর যদি প্রমাণিত হয়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। শাস্তি হলেই আগামীতে যাতে আবার তছরূপ না হওয়ার সুযোগ আছে। তারপরে যদি আমরা ডিজিটালাইজেশন যে কথাটা বলি, আসলে যদি ডিজিটালাইজেশন ভালোভাবে করতে পারি, তখন পেপারলেস যদি করা যায়, তখন কিন্তু এই ধরনের এই মানে তছরূপ করা আগামীতে সম্ভাবনা খুবই কম থাকবে। এই কাজগুলো যদি আমরা করি, তাহলেই দেখা যাবে যে আসলে যে সফলতা, এই সফলতা কিন্তু আসবে। আসলে আমরা শুধু সবাই নেতিবাচক কথা, ইতিবাচক হচ্ছে বাংলাদেশে গ্রুপ ইন্স্যুরেন্সের মার্কেট অনেক বড়, এটাকে আরও আগানো যেতে পারে। নন লাইফের মার্কেটও আছে। তারপরে আপনি সরকার কি এমন ধরনের কিছু স্কিম নিয়ে আসতে পারে, যেমন আমাদের সার্বজনীন পেনশন আছে, এটা সরকার বিমা কোম্পানিগুলোর মাধ্যমে দিয়ে দিতে পারে। তাহলে কিন্তু এটার মানে বড় হতে পারে, বড় হওয়ার একটা সুযোগ কিন্তু। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দুর্বল বীমা কোম্পানির সংকট কোনো একক প্রতিষ্ঠানের ব্যর্থতা নয়, এটি নীতি, তদারকি, ব্যবস্থাপনা ও জবাবদিহির সম্মিলিত ঘাটতির প্রতিফলন। বিলুপ্তি, মার্জার কিংবা সংস্কার, যে পথেই বেছে নেওয়া হোক না কেন, খেয়াল রাখতে হবে তা যেন গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে পারে।
কারণ বীমা ব্যবসার মূল পুঁজি কখনোই ভবন কিংবা মূলধন নয়, মূল পুঁজি হলো বিশ্বাস। আর সেই বিশ্বাস একবার ভেঙে পড়লে তা পুনর্গঠন করতে সময়, স্বচ্ছতা এবং সাহসী সিদ্ধান্তের প্রয়োজন পড়ে। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, দুর্বল বীমা কোম্পানিগুলোকে সবল করতে শুধু কাগজে কলমে আইন করলেই চলবে না, প্রয়োজন কঠোর তদারকি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি ফিরিয়ে আনা। মনে রাখতে হবে, বীমা খাত শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক নিরাপত্তা বলয়ও শক্তিশালী হয়, সেই সঙ্গে শক্তিশালী হয় দেশের অর্থনীতি। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের পর্বে। জানিয়ে রাখছি, উন্নয়নের বীমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।